ইন্দ্রনাথ রায় আর বিষ্ণুপদ ভট্টাচার্য বহুদিনের বন্ধু। দুজন একই সঙ্গে গিরিডি সিলটাটন মাইকা কোম্পানিতে ঢুকেছিলেন আজ থেকে প্রায় 30 বছর আগে। তারপর অনেক উত্থান পতনের পর একই সঙ্গে অবসর নিয়েছেন 2 বছর আগে। অভিন্ন হৃদয় হলেও কি হবে, দুজনের মধ্যে তফাৎ ছিল অনেক। ইন্দ্রনাথ ছিলেন লম্বা চওড়া ভরসা আর প্রচন্ড ফুর্তিবাজ। হাসতে শুরু করলে আর থামতে পারত না। আর বিষ্ণুপদ ছিলেন ছোটখাটো মানুষ, শ্যামবর্ণ গম্ভীর আর অন্তর্মুখী। দুজনের বন্ধুত্বটা যে কি করে টিকেছিল সেটাই ঠিক অনেকে ভেবে পেত না। আর কি শুধু বন্ধুত্ব, দুজনের মধ্যে আত্মীয়তাও গড়ে উঠেছিল। ইন্দ্রনাথের বড় ছেলে প্রদীপ্তর বিয়ে হয়েছিল ওই বিষ্ণুপদর একমাত্র মেয়ে কল্যাণীর সঙ্গে। কৈশীর মাতৃহারা কল্যাণীকে নিজের মায়ের মতো করে কাছে টেনে নিয়েছিলেন ইন্দ্রাণীর স্ত্রী সুতপা। অবসর নিয়ে বিষ্ণুপদ বাড়ি করেছিলেন ওই গিরিডি শহর থেকে অনেকটা দূরে। সে জায়গাটা বেশ নির্জন, ঘর বাড়ি নেই, জঙ্গলও কাছে। একা থাকতেন একটা স্থানীয় সাইকেল রিক্সাওয়ালা, তাকে দেখাশুনো করত। ছেলেটির নাম মদন। সে ভোরবেলা এসে বাড়ির কাজকর্ম রান্না বান্না করে 10টা নাগাদ চলে যেত। মাঝে মাঝে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে খবর নিয়ে যেত, আর বিষ্ণুপদ শহরে বা স্টেশনে যাওয়ার দরকার হলে তারই সাইকেল রিক্সা নিয়ে যেত। ইন্দ্রনাথ বাড়ি করেছিলেন গিরিডিতে, তবে সে একেবারে শহরের মধ্যিখানে। তার বন্ধুর মতো নির্জনে বসে বই পড়া তার ধাতে সইত না। আর তার 3 ছেলে আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে চলে গেল। তিনি স্ত্রীকে নিয়ে প্রায় সারা বছর ধরে তাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো মহা আনন্দে। যতদিন গিরিতে থাকতেন ততদিন অবশ্য রোজ বিকেলে বিষ্ণুপদর বাড়িতে যেতেন। সেদিন ছিল মাঘী পূর্ণিমা। বিষ্ণুপদ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বারান্দায় বসেছিলেন। রাতও অনেক হয়েছে, কিন্তু শুতে যেতে পারছেন না। তখন লোডশেডিং চলছে। বিষ্ণুপদ মনে মনে প্রার্থনা করেছিলেন, আকাশে যেন মেঘ না আসে, আর উজ্জ্বল চাঁদের আলোটা যেন ঢাকা না পড়ে যায়। তা যদি হয় তাহলে নিশ্চিন্ত অন্ধকারে সবকিছু ঢাকা পড়ে যাবে। সেক্ষেত্রে পঞ্চাননের সাইকেল চালিয়ে আসা তার বাড়িতে একটু কঠিনই হবে, তাই নয় বিপজ্জনক হতে পারে। এই অঞ্চলে সম্প্রতি চুরি ডাকাতিটা খুব বেড়ে গেছে। পঞ্চাননকে যদি কেউ রাস্তায় ধরে তাহলে তার কাছে টাকা পয়সা হয়তো পাবে না, কিন্তু তাকে মারধর করে তার সাইকেলটা কেড়ে নিতে পারে। পঞ্চানন ইন্দ্রনাথের কাজের লোক, অনেকদিন ধরে রয়েছে বাড়িতে। আজ সকালে কল্যাণীর সন্তান হবার কথা। সে খবরটা তাকে টেলিফোন করে কলকাতা থেকে জানাবেন ইন্দ্রনাথ, আর সে এসে বিষ্ণুপদকে খবর দেবে, এইরকমই একটা কথা ছিল। দুপুর নাগাদ উদ্বেগ চেপে রাখতে না পেরে বিষ্ণুপদ মদনের রিক্সা নিয়ে শহরে গিয়েছিলেন। গিয়ে দেখেন ইন্দ্রনাথের টেলিফোনটা ঠিক একটা কাজ করছে না। পঞ্চানন তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে, বাবু, আমার মনিব যেভাবেই হোক ঠিক খবর দেবেন, তার যতই রাতই হোক সেই খবর সে তাকে পৌঁছে দেবে। রাত তখন 11টা বাজল। বিষ্ণুপদ শুয়ে পড়া স্থির করলেন। পঞ্চানন এত রাতে কি আর আসবে? খবরাখবর সব কাল সকালেই পাওয়া যাবে। হারকিনের লণ্ঠনের আলোটা কমিয়ে দিয়ে সবে লেপের ভেতরে ঢুকেছেন বিষ্ণুপদ। হঠাৎই বাইরে একটা হুঙ্কার শুনে তাড়াতাড়ি উঠে বসলেন। হারকিনের আলোটা উস্কে দিয়ে একটা শাল জড়িয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে দেন।
দেখেন গ্রিলের এক পাশে ধূসর রঙের কম্বল মুড়ি দিয়ে ম্যাঙ্কি ক্যাপ পরা একটা লম্বা চওড়া লোক লম্বা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। চাঁদের আলোয় দেখা গেল আগন্তুকটির হাতে সাদা উলের দস্তানা। বিষ্ণুপদ হিন্দিতেই প্রশ্ন করলেন, কন? আগন্তুক আবার হুঙ্কার দিয়ে উঠল, কি হয়েছে তোর? চশমা ছাড়া বই পড়তে পারিস না জানতো, লোকজন কিন্তু অসুবিধা হচ্ছে নাকি আজকাল? বিষ্ণুপদ বলল, ও তুই তো এত রাতে, কি খবর? এখন এলি কলকাতা থেকে? বলতে বলতে গ্রিলের দরজাটা তালা খুলে দিলেন। ইন্দ্রনাথ বারান্দায় উঠে লাঠিটা দেয়ালের গায়ে ঠেকিয়ে রেখে বললেন, এসেছি আজ রাত্রের গাড়িতে, খবর অত্যন্ত ভালো। আর সকালে 4:24 তুই দাদু হয়েছিস, 7 পাউন্ডের ছেলে। মার ছেলে দুইজনে খুব ভালো আছে। বিষ্ণুপদ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার দু চোখে জল ভরে এলো। কম্পিত কণ্ঠে বললেন, এত ভালো খবর জীবনে কখনো পাবো ভাবিনি। সব তোর জন্য। মানুষই যে দায়িত্ব আমার হাতে দিয়েছিল, তুই আমার পাশে না থাকলে সে দায়িত্ব আজকের এই সার্থকতায় কোনোদিন পৌঁছতে পারতো না। ইন্দ্রনাথ বললেন, আমি আর কি করলুম? যা করবা তো তুই করেছিস। আমরা ছিলুম শুধু তোর পাশে। জ্ঞান ফিরে চেয়ে প্রথমে কি বলেছে কল্যাণী জানিস? বলছে বাবা খবর পেয়েছে। বিষ্ণুপদ কিছুক্ষণ চুপ করে নিজেকে সামলালেন, তারপর বললেন, আয় আয় ভেতরে আয়। ইন্দ্রনাথ মাথা নেড়ে বললেন, না না না, ভেতরে আজকে আর যাবো না। এখন ঝামেলা করিসনি তো। ট্রেন থেকে নেমে সোজা তোর কাছে আসছি। এবার বাড়ি যাওয়া দরকার, কিছু কাজ আছে। তা তুই এলি কেন? একটা টেলিফোন করে পঞ্চাননকে খবর দিতে পারলি না? ইন্দ্রনাথ সাহসে বললেন, এলুম তোর এই আনন্দটা সচক্ষে দেখবো বলে। এমন একটা খবর কি টেলিফোনে দেওয়া যায়? তাছাড়া দেবই বা কি করে? তোর তো ফোন নেই, তাই তো তুই জানিস না। গতদিন যাবৎ গিরির সমস্ত ফোন খারাপ। সবচেয়ে বড় কথা, আমার মাটা আশা করে আছে। যত তাড়াতাড়ি সম্ভব তোকে গিয়ে খবরটা দিতে হবে। তার কথা না ভেবে আর কি করি বল? স্টেশন থেকে এ পর্যন্ত এলি কি করে? সাইকেল রিক্সা এলো? আরে তা কখনো আসে? জয়শেয়ার মার্কেট পর্যন্ত রিক্সা ফেরল। সেখানে রামেশ্বর চৌকিদারের কাছ থেকে লাঠিটা দাঁড় করে হাঁটতে হাঁটতে চলে এলো। বেশি সময় লাগেনি, ওই মিনিট 15। চমৎকার। তো এখন তো জয়শেয়ারের মার্কেটও রিক্সা পাবিনি। আজ থেকে যায় এখানে, কাল সকালে যাস। অসম্ভব, অনেকগুলো কাজ আছে বললুম না? কাল ভোরবেলায় বেরিয়ে পড়তে হবে। এখন চল, তোর মদনকে ঘুম থেকে ওঠাই। আপত্তি করবি না আশা করি? না না না, তা করব না। দরজায় তালা দিয়ে বিষ্ণুপদ যখন ইন্দ্রনাথের সঙ্গে পিচের রাস্তায় উঠলেন, সারা পৃথিবী তখন জ্যোৎস্নায় যেন ভেসে যাচ্ছে। চারিদিকে নিস্তব্ধ। যতদূর দৃষ্টি যায় রাস্তা প্রায় জনপ্রাণহীন। সেদিকে জয়শেয়ার মার্কেটের মোড়, তার উল্টো দিকে মদনের ঘর। মিনিট 5 হাঁটা পথ। দুই বন্ধু গল্প করতে করতে রওনা হলেন। রাস্তার এক পাশে ছোট ছোট কিবা বাড়ি অথবা কুঁড়ে ঘর। সেগুলো সবকটাই অন্ধকার। কারুর মধ্যে কোনো জনমানব আছে বলে তো আর মনে হয় না। অন্য পাশে ঝোপঝাড়, তারপর কিছুটা ফাঁকা মাঠ। মাঠের শেষে জঙ্গল। লাঠিটা কাঁধে নিয়ে বীরদপে হাঁটতে হাঁটতে ইন্দ্রনাথ বললেন, বুঝলে বিষ্টু, এইরকম একটা লাঠি হাতে থাকলে আমি দুনিয়ার কাউকে ভয় পাইনি। বলে লাঠির নানা রকম গুণগান শুরু করে দিলেন। এটা বেশিক্ষণ ঠিক চলল না। হঠাৎ দাঁড়িয়ে গেলেন ইন্দ্রনাথ। গলা থামিয়ে বললেন, বুঝলি বিষ্টু, আমাদের কারা ফলো করছে। 3 জন লোক আমাদের পেছনে, ফুট 10 দূরে ঝোপের আড়ালে। দেখ তো। বিষ্ণুপদ ইন্দ্রনাথের মতো গলা নামিয়ে বললেন, বলিস কি রে, কি করে বুঝলি?
আমি তো ঠিকই বুঝেছি, আয় তো একটু মজা করি লোকগুলোর সঙ্গে, বলে ইন্দ্রনাথ বিষ্ণুপদর হাত ধরে টেনে একটা মস্ত গাছের আড়ালে চলে গেলেন। বিষ্ণুপদ হাঁসফাঁস করে বললেন, মজা করবি কিরে, লোকগুলো যদি ডাকাত হয়? আরে দেখ দেখ না কি করি। গাছের তলাটা অন্ধকার, বাইরেই চাঁদের আলো ইন্দ্রনাথকে সিলিউর দেখতে পাচ্ছিলেন বিষ্ণুপদ। ইন্দ্রনাথ এক হাত থেকে 10টা খুলে ফেললেন। গায়ে জড়ানো কম্বলের তলায় একটা কাঁধ ঝোলা ছিল, তার ভেতর থেকে একটা সাদা চাদর বের করে তারপর কি যেন কি করলেন। তখন বিষ্ণুপদ দেখলেন একটা সরু হাড় জিরজিরে সাদা হাতে গাছের ছায়ার ভেতর থেকে বেরিয়ে লম্বা হয়ে ছুটে চলে গেল কিছু দূরে একটা ঝোপের দিকে। সেই সঙ্গে ইন্দ্রনাথের গলা থেকে বেরিয়ে এলো একটা রক্ত জল করা ভয়াবহ চিৎকার। মনে হলো যেন 100টা কাঁসার ঘণ্টা একসঙ্গে বেজে উঠল। যদিও সেই শব্দটা হাসি বলাই যেতে পারে, কিন্তু বিষ্ণুপদর হৃৎপিণ্ডটা চমকে ওঠে, গলার কাছে এসে ধড়পড় করতে লাগলো। ঘটনার ফলটা হলো অদ্ভুত। 3টে কালো কম্বল মুড়ি দেওয়া লোক ঝোপটার পেছন থেকে লাফ দিয়ে উঠল। তাদের একজনের হাতে দিশি গাদা বন্দুক, অন্য দুজনের হাতে চকচকে তলোয়ার। সেসব অস্ত্র ফেলে ভয়ঙ্কর আতঙ্কে তারা বাপরে মারে করে চিৎকার করতে করতে ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। ইন্দ্রনাথ লাঠিটা টেনে তার ওপরে মোড়ানো চাদরটা খুলে নিয়ে কাঁধ ঝোলায় রাখলেন। তার 10দানাটা খুলে হাতে পরে নিলেন। তারপর স্বভাবসিদ্ধ মোটা গলায় হাসতে শুরু করলেন। সে হাসি আর থামাই যায় না। দম নেওয়ার ফাঁকে ফাঁকে হাঁপাতে হাঁপাতে বললেন, দেখলি কেমন ভয় দেখালো ব্যাটাদের, আর জীবনে এদিক মারবে না ডাকাতি করবার জন্য। বিষ্ণুপদ ততক্ষণ একটু সামলেছেন, বললেন, তোর ছেলে মানুষে আর গেল না। ডাকাতের সঙ্গে এরকম ফাজলামি কেউ করে যদি ভয় না পেত? আরে পাবে না মানে, এরা হলো গৃহভূত, এদের যে কত রকম কুসংস্কার তার আর ইয়াত্তা নেই। আর সেই সব কুসংস্কারের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে ভূতের ভয়। যদি শহরে ডাকাত হতো তো একটা কথা ছিল, তারা লেখাপড়া জানে, ভূত বলে যে কিছু হয় না বা থাকতে পারে না সেটা তারা জানলেও জানতে পারে। কিন্তু এরা যত সব গোমুখ্য লোক, এদের রন্ধে রন্ধে ভূতের ভয়, বলি আবার হা হা করে হাসতে শুরু করলেন ইন্দ্রনাথ। বিষ্ণুপদর মোটেই হাসি পাচ্ছিল না। তিনি একটু গম্ভীর হয়ে গাছের তলা থেকে বেরিয়ে রাস্তায় উঠে এলেন। বললেন, ঢের হয়েছে, এবার চল, মদনকে ঘুম থেকে ওঠাই। ইন্দ্রনাথ বলল, তার আর দরকার হবে না, তোর বাঁ দিকে তাকিয়ে দেখ, একটা জিপ আসছে না, ওটা তো তোকেই নিতে আসছে রে। সত্যি একটা গাড়ি, দুটো অতুজ্জ্বল হেডলাইটের আলো দেখতে পেলেন বিষ্ণুপদ। বললেন, একটা গাড়ি আসছে ঠিকই, তবে এত রাতেই আমাকে নিতে আসছে কেন বলতো? ও তো জানি না, তবে মার্কেটের পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর রণধীর সিনহা আসছে বলে আমার মনে হচ্ছে। রণধীর বিষ্ণুপদর চেনা লোক, বিয়ে পরীক্ষার আগে তার কাছে ইংরেজি পড়তে আসতো। একটু আশ্চর্য হয়ে বিষ্ণুপদ স্বগতিক করলেন, রণধীর আসছে, কি হলো আবার? দেখতে দেখতে গাড়িটা কাছে এলো, যেটা পুলিশের জিবি বটে। ভেতর থেকে রণধীর বেরিয়ে এলেন। বললেন, এ কি স্যার, এত রাতে আপনি এখানে, খবরটা কি পেয়েছেন? খবর? কি খবর বলতো? রণধীর মাথা নিচু করে বললেন, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে স্যার। আপনার বন্ধু মিস্টার ইন্দ্রনাথ রায় আজ রাতের ট্রেনে এখানে এসেছিলেন। স্টেশন থেকে একটা সাইকেল রিক্সা নিয়ে বোধহয় আপনার কাছেই আসছিলেন। যশোয়াল মার্কেটের কাছে একটা ছুটন্ত মাল বোঝাই ট্রাক প্রথমে রামেশ্বর গোয়ালাকে চাপা দিয়ে তারপর ওর সাইকেল রিক্সায় সজোরে ধাক্কা মারে। দুজনেই অন দ্য স্পট মারা যান। ওর বাড়িতে আমরা গিয়েছিল, দেখলুম আত্মীয় স্বজন কেউ নেই।
তাই আপনার কাছে এসেছি। বিষ্ণুপদর সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। কোন রকমে বললেন, ইন্দ্র, বলে পিছনের গাছটার দিকে তাকালেন। চাঁদের আলোয় দেখলেন একটা নিশাচর পাখি প্রকাণ্ড ডানা মেলে হা হা করে ডাকতে ডাকতে তার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। সমাপ্ত। নমস্কার, আমি অর্ণ। এই গল্পটা ছিল একটা কালরাত্রির গল্প, এবং এই কালরাত্রিতে অনেক রকম ভূতের ভয় আমরা পেয়ে থাকি বা দেখে থাকি। যদি এইরকম ভয় আপনারা কোনোদিন দেখে থাকেন, তা নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনখান থেকে গল্পটা শুনছেন বা কোনখানে আপনার সঙ্গে ঘটেছে তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার গল্পটা আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমি শোনাবো, এবং আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক এবং কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।